আমি অফিস থেকে আসতেই আমার 6 বছরের ছোট্ট মেয়ে খাদিজা আমাকে বলল, বাবা, ও বাবা, তুমি যখন অফিসে চলে যাও তখন প্রায় প্রতিদিনেই আমার মা রফিক আঙ্কেলের সাথে দরজা লাগিয়ে কি যেন করে। আমি মার রুমে যেতে চাইলেই আমাকে বের করে দেয়। বাব, ও বাবা, এই রুমে মা আর রফিক আঙ্কেল দরজা লাগিয়ে কি করে? 6 বছরের ছোট্ট মেয়ে খাদিজার মুখ থেকে এই রকম কথা শুনে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল। মনে মনে ভাবলাম, আমার মেয়ে কি সত্যি কথাই বলছে? তাহলে কি আমার স্ত্রী রফিকের সাথে অবৈধ সম্পর্ক আছে? মনে মনে ভাবতেই ঘৃণা লাগছে। তারপর ভাবলাম, আমার মেয়ের কথা সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমি একদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। কাউকে কিছু না বলে বাসার চলে আসি। বাসাতে আসার পর যখন আমি রুমের দরজা খুলে ঢুকার আগেই দরজার উপাস থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেলাম। আমার আর বোঝার বাকি রইল না। আমার স্ত্রীর এই নোংরা অবস্থা দেখে মনের মধ্যে একটা জিদ এলো। তারপর আমার স্ত্রীকে শিক্ষা দিতে আমি যা করেছিলাম তা শুনলে বন্ধুরা তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি জসিম। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনের একটা সত্য গল্প, যেখানে আমার স্ত্রী আমারই এক বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, যার ফলে আমার জীবনটা হয়ে উঠেছিল অতিষ্ঠ। খুব কষ্টে, মানসিক যন্ত্রণায় কেটেছিল আমার দিন। একদিন আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়ে খাদিজা, মাত্র 6 বছর বয়স, সে আমাকে বলল, জানো বাবা, তুমি যখন অফিসে থাকো তখন মা আর রফিক আঙ্কেল দরজা বন্ধ করে কি যেন করে। আজকে যখন স্কুল থেকে এসে রুমের দরজা ধাক্কা দিই তখন দেখি মায়ের শরীরে কাপড় নেই, আর আঙ্কেলটারও নেই। আচ্ছা বাবা, দরজা বন্ধ করে কাপড় চোপড় ছেড়ে মা আর রফিক আঙ্কেল কি করে, যার কারণে আমাকে রুমে যেতে দেয় না? বলো না বাবা। আমার 6 বছরের মেয়ে খাদিজার মুখ থেকে এমন কথা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। খাদিজার কথা শুনে আমার শরীর থরথর করে কাঁপছে। বুকের ভিতরটা অচেনা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। খাদিজার প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। বাবা হয়ে মেয়েকে তার মায়ের অবৈধ সম্পর্কের কথা কেমনে বলি? যে জ্যোৎস্নাকে 7 বছর ভালোবেসে বিয়ে করলাম, সে জ্যোৎস্না আমার সাথে এভাবে প্রতারণা করতে পারল? চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে গেল টপ করে। আমার কান্না দেখে আমার ছোট মেয়ে খাদিজা বলল, বাবা তুমি কাঁদছো কেন? কেঁদো না বাবা। ও বাবা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? আচ্ছা বাবা, আমি আর তোমার কাছ থেকে এসব কিছু জানতে চাইব না। আচ্ছা বাবা, তুমি মাকে এ কথা বলো না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি বাহিরের কাউকে বলো না, কেমন? বাবা আমাকে কোলে নেবে? আমার না খুব কষ্ট হচ্ছে। খাদিজাকে কোলে নিতেই দেখতে পেলাম 5 আঙুলের দাগ খাদিজার গালে বসে আছে। খাদিজার গালে চোরের দাগ দেখে মনে হচ্ছে দাগটা আমার কলিজায় দেখা যাচ্ছে। মন চাইছে জ্যোৎস্নাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। খাদিজা কোলে চড়ে আমার চোখের পানি মুছে দিয়ে আর আমাকে বলল, আমার লক্ষ্মী বাবা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি খাদিজাকে জড়িয়ে ধরে নিয়ে বললাম, মারে, মা হারিয়ে মা পেয়েছি, তোকে ছেড়ে যাব কেমনে? বাবা মাকে বকা দিও না, মাকে তুমি ভালো বানিয়ে ফেলো। আমি তোমাকে যতটা ভালোবাসি মাকেও ততটাই ভালোবাসি। মাকে ছাড়া আমি বাঁচব না। আমি মেয়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে অসময়ে জ্যোৎস্না শাওয়ার নিয়ে বের হলেই আমি বললাম, এই সময়ে শাওয়ার নিলে? তখন জ্যোৎস্না উত্তরে বলল, আর বলো না, খুব গরম লাগছিল, তাই শাওয়ার নিয়ে আসলাম। আমি বললাম, মানে কি? এই শীতের দিনেও তোমার গরম লাগে? জ্যোৎস্না কিছু বলল না, অপরাধীর মতন মাথাটা নিচু করে ফেল। বুঝতে আর বাকি রইল না, এই জ্যোৎস্না আমার আগের জ্যোৎস্না নয়। রাতের বেলা শুয়ে আছি, জ্যোৎস্না মাথার চুল আঁচড়াচ্ছে,
জানালা দিয়ে চাঁদের আলো জ্যোৎস্নার ঠিক মুখটাতে এসে পড়ছে। খুব সুন্দর লাগছে জ্যোৎস্নাকে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো যুবতী তার চুলগুলো মিলে দিয়েছি। এত সুন্দর মানুষ হয় কিভাবে? হঠাৎ খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। আমি মাথা ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো হাতে ছোঁয়া পেলাম, কিন্তু এই ছোঁয়ায় আজ কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছি না। হাতটা সরিয়ে দিলাম। জ্যোৎস্না আবারও হাত দিল। আমি আবারও হাতটা সরিয়ে দিলাম। এবার জ্যোৎস্না আমাকে টান দিয়ে তার এখানে নিয়ে বলল, আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে তোমার ভালো লাগে না? বারবার হাতটা সরিয়ে দিচ্ছা কেন? একটু নাও না। প্রথম যেদিন শক্ত করে ধরেছিলেন সেদিনের মতন। আমি জ্যোৎস্নার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মাথাটা কেমন যেন করছে। আমাকে একা থাকতে দাও। কি বলছো? এসব আগে বলবে তো। দাও, তোমার মাথা আমার এখানে দাও। আমি আমার উপরে নিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জ্যোৎস্না, প্লিজ ডিস্টার্ব করো না। সত্যি বলছি, আমার ভাল লাগছে না। হুম, বলতে পারো না আমাকে ভাল লাগে না? আমার কি স্বাদ আহ্লাদ কিছুই নেই? আমি তোমার কাছে ব্যবহার করা টিস্যু হয়ে গেছি। কিন্তু রফিক ভাইয়া কি বলে জানো আমাকে? আমাকে দেখলে নাকি মনেই হয় না আমার বিয়ে হয়েছে। রফিক ভাইয়া আরো বলে, আমাকে দেখতে নাকি 16-17 বছরের যুবতীদের মতো দেখা যায়। আমি বললাম, তাই বুঝি? তাহলে যাও তাকে বলো তোমাকে বিয়ে করতে। জ্যোৎস্না কিছু না বলেই উঠে চলে গেল। আমিও পাশ ফিরে শুয়ে আছি। কিছুক্ষণ পর টের পেলাম কেউ বিছানায় ফেক ফেকিয়ে কাঁদছে আর বলছে, আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা বলছা? অন্য জনের সাথে বিয়ে বসে যাইতাম, তুমি আমাকে এত কঠিন কথা কিভাবে বললে? ছি, এসব ভাবতেও কষ্ট লাগে। জ্যোৎস্নার এরকম নাটক শুনে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে জ্যোৎস্না আমি রাগ করব ভেবে ক্যাম্পাসে কোনো ছেলের সাথে কথা বলতো না, আজ সেই জ্যোৎস্না মেয়ে রেখে অবাধ মেলামেশা করছে। আর এখন আমার কাছে সতী সাধ্বী সাজছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতেই দেখি আমি জ্যোৎস্নার একেবারেই কাছে। আমার মাথাটা জ্যোৎস্না তার উপরে। আমি জ্যোৎস্নাকে সরাতে চেয়েও পারছি না। জ্যোৎস্নার হাতটা সরাতে চেয়ে বুঝতে পারলাম জ্যোৎস্না জেগে আছে। আস্তে আস্তে জ্যোৎস্নার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি যেন অচেনা কোনো মোহে আবদ্ধ হয়ে যাচ্ছি। শতবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। সেই সময় খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। জ্যোৎস্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। জ্যোৎস্না এমনটা আমার কাছে হয়তো কখনো আশা করেনি। জ্যোৎস্না বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। জ্যোৎস্না চোখের পানি টপটপ করে পড়ছে। রাতে কাজল দিয়েছিল, সেই কাজল যেন চোখের পানিতে জীবন্ত হয়ে উঠেছে। জ্যোৎস্নার কান্না আমার চোখ এড়োলা না। বিয়ের পর জ্যোৎস্নাকে এই নিয়ে 4 বার কাঁদতে দেখলাম। প্রথম দেখেছিলাম বাসর রাতে আমাকে ধরে কাঁদতে। তারপর দেখেছিলাম খাদিজা যেদিন জ্যোৎস্নার পেটে আসি। তারপর খাদিজা যখন আমাদের ঘর আলোকিত করে এই পৃথিবীতে আসলো। আর আজকে সেদিনের চোখের পানির সাথে আজকের চোখের পানিটার কোনোভাবেই মিলছে না। আজকের চোখের পানিটা মনে হচ্ছে চলনাম ধূম্রজাল। জ্যোৎস্না চোখের পানি মুছে কিচেনে চলে গেল। ব্রেকফাস্ট রেডি করে যখন টেবিলে সাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই জ্যোৎস্নার শাড়িটা সরে গিয়ে একটু বের হয়ে আছে। আমি হাত বাড়িয়ে ঠিক করে দিতে গিয়েও হাতটা ফিরিয়ে আনলাম, কেননা জ্যোৎস্নাকে ছোঁয়াতেও আমার ঘৃণা লাগে। তবুও দিন শেষে মানুষটাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। সকালে ব্রেকফাস্ট করে অফিসে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। জ্যোৎস্নাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারা আমার জন্য সম্ভব না। এছাড়া খাদিজারও তো একটা ভবিষ্যৎ আছে। মনে মনে স্থির করে নিলাম জ্যোৎস্নাকে ভালোবাসা দিয়ে শুদ্ধ করে নেব। তাই অফিস থেকে বের হয়ে জ্যোৎস্নার পছন্দের এক পাতা কালো রঙের টিপ, সাথে বকুলের মালা, কাচের চুড়ি কিনে রওনা দিলাম বাসায়। বাসায় যেতে যেতে ভাবলাম, কালো টিপ, নীল চুড়ি, সাথে কুপাতে জ্যোৎস্নাকে আজ অষ্টাদশী তরুণী লাগবে। ভাবতে ভাবতে একদম বাসার সামনে এসে পড়ি। বাসায় এসে দরজা ধাক্কা দিতেই আমার হাতের ফুলগুলো পড়ে যায়। রফিক আর জ্যোৎস্না পাশাপাশি বসে রোম্যান্টিক ছবি দেখছে। রফিক জ্যোৎস্নার হাত ধরে আছে।
আর জ্যোৎস্না মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রফিকের দিকে। জ্যোৎস্না আমাকে দেখে রফিকের হাতটা ছেড়ে দিল। আমি কিছু বলে ওঠার আগেই রফিক সাহেব আমাকে বলল, আরে জসিম ভাই কেমন আছেন? সামনের সপ্তাহে আমাদের রনির বার্থডে। আপনি আর ভাবি যাবেন? আর হ্যাঁ, ভাবিকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। রাগে শরীর কাঁপছে। জ্যোৎস্না নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে খোঁপায় জড়িয়ে নিল। এদিকে রফিক সাহেব বের হতেই বুকটা কেমন যেন করে উঠল। জ্যোৎস্নাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। জ্যোৎস্নাকে ভালোবাসি, এক জ্যোৎস্নায় নিজের থেকেও বেশি। আর খাদিজা জ্যোৎস্নাকে ছাড়া তো কিছুই বোঝে না। জ্যোৎস্নাকে ছাড়া আমার কোনো বিকল্প নেই। রাতে শুয়ে শুয়ে জ্যোৎস্নার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছি। মানুষ কিভাবে এতটা পাল্টে যায়। সত্যি পৃথিবীর সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে প্রিয় মানুষের অন্য রূপ দেখা। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখি ফারিয়ার ফোন। ফোনটা তুলতেই ফারিয়া বলল, হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো জানো? খুব মিস করছি তোমায়। তোমার প্রতিটা ছোঁয়ায় আমি সবসময় ফিল করি। রফিক গাধাটা কিছুই করতে পারে না। জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, কাল দুপুরে বাসায় এসো। রফিক শহরে থাকবে না, রনির জন্মদিনের গিফট কিনতে যাবে। আচ্ছা, এই শোনো না, একটু মজা দেও আমায়। কাল মন ভরে আদর করব। ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি জ্যোৎস্না দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার চোখের কার্নিশ বেয়ে জল পড়বে পড়বে ভাব। নীরবতা ভেঙে আমিই বললাম, কিছু বলবে? তুমি তো ডিনার করনি। অফিস থেকে আসার পর থেকেই দেখতেছি যে তোমার মন খারাপ। খাবে না? খাদিজা খেয়েছে। হুম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নিচ্ছি। জ্যোৎস্না কিছু না বলেই শুয়ে পড়ল। টেবিলে গিয়ে বসতেই দেখি 2 প্লেটে খাবার দেওয়া। বুঝতে আর বাকি রইল না যে জ্যোৎস্না খায়নি। আমি খাবারটা শেষ করে বিছানায় গাটা এলিয়ে দিলাম। বিছানায় শোয়ার কিছুক্ষণ পর বুঝতে পারলাম জ্যোৎস্না চাপা কান্না করছে। মন চাইছে জ্যোৎস্নার চোখের জলটা মুছে দিয়ে টেনে নিই, কিন্তু রফিক সাহেবের কথা মনে পড়তেই বুকটা দুমড়ে মুচড়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি জ্যোৎস্না আমার উপরে, একদম মাসুম বাচ্চার মতো লাগছে। মন চাইছে ভাঁজহীন কপালটাতে ভালোবাসার ছোঁয়া এঁকে দিই, কিন্তু না পারলাম না। খাদিজার কথাগুলো মনে হতেই কেমন যেন ঘৃণা এসে গেল। জ্যোৎস্নাকে আমার উপর থেকে সরিয়ে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। দুপুর বেলায় আবারও ফারিয়ার ফোন। ফারিয়ার ফোন পেয়ে তাড়াহুড়ো করে তার বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি ফারিয়া রনিকে কোলে নিয়ে টিভি দেখছে। আমাকে দেখেই ফারিয়া রনিকে টিভি দেখতে বলে। সে উঠে পড়ল। ফারিয়ার ছেলে রনি তার মাকে বলল, মা তুমি কোথায় যাচ্ছ? চলো না আমরা একসাথে টম অ্যান্ড জেরি দেখি। আচ্ছা বাবা, তুমি দেখো, আমি অন্যদিন দেখব। ফারিয়ার রুমে গিয়ে বসতেই ফারিয়া দরজাটা লাগিয়ে দিতে চাই। আমি না করলাম, কারণ আজ তো রনির বাবা আসার ভয় নেই। ফারিয়া মৃদু হাসল। নীল রঙের শাড়িতে ফারিয়াকে অপূর্ব লাগছে। ফারিয়া আমার কাছে এসে বসল। ফারিয়া আমার ঠিক ততটাই কাছে এসে বসল, যতটা কাছে আসলে নিঃশ্বাসের শব্দটাও শোনা যায়। তারপর ফারিয়াকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক জগতে। হঠাৎ বিছানায় থাকা মোবাইলটা ক্রিং ক্রিং বাজতে লাগল। মোবাইল ধরতেই ওপাশ থেকে কেউ একজন মায়া ভরা কণ্ঠে বলল, খেয়েছ তুমি? হুম খেয়েছি, তুমিও খেয়ে নিও। এমন সময় রনি মা মা করে দৌড়ে এসে দরজাটা খুলে ফেলে। এদিকে ফারিয়া আমাকে ধরে রয়েছে। ফারিয়া রনিকে এভাবে ঢুকতে দেখে গালে চড় বসিয়ে দেয়। তোমাকে না বলেছি টিভি দেখতে? এখানে এসেছ কেন? ছোট্ট রনি কান্নামাখা ভয়ার্ত দৃষ্টিতে বলল, মম, তুমি তো দুপুরে খাওনি, এসো তোমাকে খাইয়ে দিই। ছোট্ট ছেলেটার কথা শুনে বাক্রুদ্ধ হয়ে গেলাম। খাদিজার কথা বারবার মনে পড়ছে। ঠিক এমনটাই হয়তো খাদিজার সাথে ঘটেছিল। সত্যি প্রকৃতির বিচার বড়ই নিষ্ঠুর। আমি ফারিয়াকে কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে দেখি জ্যোৎস্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি জ্যোৎস্নার পিছনে গিয়ে দাঁড়ালাম।
আর শুনতে পেলাম, জানো রফিক, তোমাকে অনেক মিস করছি। আমার স্বামীটা আমার দিকে একবার ভালো করে তাকায় না পর্যন্ত। বলো রফিক, এই চেহারা দিয়ে কি করব আমি তাহলে? তুমি আমাকে সুখী করেছ। আচ্ছা, আবার কবে দেখা হবে? আমি জ্যোৎস্নার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মারলাম। জ্যোৎস্না জড়সড় হয়ে গেল আমার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ভাবছিলাম জ্যোৎস্নাকে একটা থাপ্পড় দিই, কিন্তু না, ওকে থাপ্পড় দিলে যে আমারই কষ্ট হবে। সব কিছুর বড় সমাধান হবে জ্যোৎস্নাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়া, যেখানে থাকবে না রফিক নামের কেউ। পরের দিন সকালেই জ্যোৎস্নাকে বললাম, আমরা এখান থেকে চলে যাব, ব্যাগপত্র গুছিয়ে নাও। জ্যোৎস্না মনে হয় আগে থেকেই যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ঢাকা ছেড়ে আসার সময় ফারিয়াকে একটা মেসেজ দিলাম, প্রিয় ফারিয়া, পৃথিবীতে কোনো স্বামী যেমন তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায় না, তেমনি কোনো স্ত্রীও চায় না। আমাকে ক্ষমা করে দিও। আমাদের এই দৈহিক আনন্দ আমাদের বাচ্চাদের উপর প্রভাব ফেলবে। আমি তোমার জীবনে কে ছিলাম এটা ভুলে গিয়ে তোমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থেকো। আর হ্যাঁ, তোমার সন্তানটা সত্যিই ঝিনুকে থাকা মুক্তোর মতন, তাকে খারাপ বানিও না। মেসেজটা পাঠিয়ে সিমটা ফেলে দিলাম। শহর ছেড়ে এসেছি অনেকদিন হলো। জ্যোৎস্নাও সেই আগের মতোই হয়ে গেছে। আমি যেন তার পৃথিবী। সাথে আমিও নিজের কর্মের জন্য প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই। সত্যিই শহর ছেড়ে আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। জ্যোৎস্নার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকি প্রায়। হঠাৎ একদিন জ্যোৎস্না মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার কয়েকটা টেস্ট করাতে দেয়। টেস্টগুলো করানোর পর শুনি জ্যোৎস্নার ব্রেন টিউমার হয়েছে। পৃথিবীতে মাত্র কয়েকদিনের অতিথি সে। আমি কথাটা শুনে কি করব ভেবে পাচ্ছি না। অফিস থেকে 1 মাসের ছুটি নিলাম। জ্যোৎস্নার সাথে সব সময় থাকি। একদিন জ্যোৎস্না হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে পড়ল। আমাকে তার কাছে নিয়ে বসালো। জসিম, তোমার সাথে আমি থাকতে পারলাম না। আর মা খাদিজা? আমার আলমারিতে রাখা নীল ডায়েরিটা নিয়ে আসতো মা। খাদিজা আলমারি থেকে একটা ডায়েরি নিয়ে এসে জ্যোৎস্নার হাতে দিল। জসিম, ডায়েরিটা আমি চলে যাওয়ার পর খুলবে। অনেক অজানা কথা হয়তো তুমি জানতে পারবে। আমাকে একটু মায়ের সাথে জড়িয়ে নিবে। জানো, আজ আমি খুব সুখী। হয়তো তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো তাই। নাও, নাও, না, একটু বুকে। জ্যোৎস্নাকে বুকে নিলাম। জ্যোৎস্নার চোখের পানিতে শার্টটা ভিজে যাচ্ছে। জ্যোৎস্না তোতা পাখির মতন বলছে, জানো জসিম, আজ আমি সত্যি অনেক ভাগ্যবতী। আমি হয়তো তোমার বুকে মাথা রেখে মরতে পারবো। এই, তুমি কাঁদছো কেন? এমন ভাগ্য কয়জনের হয়? জসিম, আমাকে শক্ত করে ধরো। আমার খুব ভয় লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। চোখ বন্ধ হয়ে আসছে। তোমার কিছুই হবে না। কোথাও যাবে না তুমি। কি হলো? কথা বলো। জ্যোৎস্না, বলছো না কেন? এই, চুপ করে থাকবে? কি হলো? কথা বলো। এমন সময় ডাক্তার এসে কথার স্পালটা চেক করে বলল, সে আর ফিরবে না। ডাক্তারের কথাটা যেন কলিজাতে এসে বিঁধল। খাদিজা বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগল। জ্যোৎস্নাকে হারিয়ে আমি হতবাক হয়ে গেলাম। দুচোখে শুধু অন্ধকার দেখি। মনের ভিতরটা সর্বদাই হুহু করে কেঁদে ওঠে। জ্যোৎস্নার বিয়োগ আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। 1 বছর 2 বছর নয়, 7টি বছর প্রেম করে তারপর জ্যোৎস্নাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। জ্যোৎস্না আমার জীবনের সবচেয়ে প্রিয় পছন্দের একটা মানুষ ছিল। তার মৃত্যুতে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম। তার সুখ কাটিয়ে উঠতে আমার অনেক দিন সময় লেগেছিল। জ্যোৎস্নাকে দাফন করার কিছুদিন পর জ্যোৎস্নার দেওয়া নীল ডায়েরিটা বের করে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পাতায় সুন্দর করে লেখা, কোনো এক নিশীতে আমি চাই না যে তোমায়, আমি তোমাকে চাই প্রতিটা নিঃশ্বাসে। ডায়েরির পরের পাতা উল্টাতে দেখলাম নীল কালিতে লেখা আছে, আচ্ছা, আমি কি দেখতে খারাপ হয়ে যাচ্ছি? জসিম ঠিক মতো আমায় ভালোবাসে না, পাগলামি করে না, খুব কষ্ট হয়। পরের পাতা উল্টাতে দেখলাম আজ রফিক ভাই এসেছিল। পুরুষ মানুষ কাঁদতে পারে তা আমার জানা ছিল না। রাতে ভাই আর একটা ছেলেও আছে নাকি?
রফিক ভাইয়া আমার হাত দুটো ধরে বলল, আমার কোনো বোন নেই। আজ থেকে তুমি আমার বোন। তুমি পারো দুটি সংসার ভাঙা থেকে রক্ষা করতে। জানো, জসিম ভাইয়ের সাথে ফারিয়ার অবৈধ সম্পর্ক চলছে। আমি একদিন দেখেও ফেলেছি। কিন্তু জসিম ভাইয়া এবং ফারিয়া কাউকে কিছু বলতে পারেনি। ফারিয়াকে তালাক দিলেও আমার ছেলেটার কি হবে? কারণ আমার মা ও 5 বছরের সময় আরেক লোকের সাথে পালিয়ে গিয়েছিল। সমাজের সবার লাঠি ঘোড়া খেয়ে আজ এখানে। আমি চাই না আমার ছেলেটার অবস্থাও আমার মতো হোক। বোন, তুমিই পারো তোমার স্বামীকে সঠিক পথে আনতে। আমায় কি করতে হবে? রফিক সাহেব তখন আমাকে বলল, জোসনা, তোমাকে আমার সাথে অবৈধ সম্পর্কের অভিনয় করতে হবে। আর খাদিজা তো ছোট হলেও এই অভিনয়ে তার দায়িত্বটা নিপুণভাবে পালন করবে। সত্যি বলতে আমার জীবনে কেউ ছিল না। জসিম, আমি জানি তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো। কিন্তু তুমি অন্য নারীর মোহে পড়ে গিয়েছিলে। তাই মিথ্যা অভিনয় করে তোমাকে নিয়ে শহর ছেড়ে আসার প্ল্যান করেছিলাম। তারপর সৃষ্টিকর্তার আশীর্বাদে রফিক সাহেব পেয়েছে তার স্ত্রী সন্তানকে। আর আমি পেয়েছি আমার অলংকারকে। বড্ড ভালোবাসি তোমায়। তোমার জোসনা ফুলের মতো নিষ্পাপ আছে। তোমার জোসনা যে তোমাকে নিয়ে জান্নাতে থাকতে চায়। ক্ষমা করে দিও সত্যটা গোপন করার জন্য। ইতি, তোমার কলিজার টুকরা। ডায়েরিটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারেনি। চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে যায়। পাশে দাঁড়িয়ে খাদিজা কাঁদছে। কি হল মা? কাঁদছিস কেন? বাবা সরি, সেদিন তোমাকে মিথ্যা বলার জন্য আমি আমার ছোট্ট মেয়েটাকে ধরে বললাম। মারে সরি কেন বলছিস? খাদিজা কিছু না বলে আমাকে ধরে কেঁদে দিল। আমি নীল ডায়েরিটার দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বললাম, বাকিটা জীবন তোমার স্মৃতি মনে করেই কাটিয়ে দেব। হৃদয়ে থাকবে নীল ডায়েরির ভালোবাসার গল্পটা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চা হতো না। তারপর আমি একদিন আমার স্বামীকে নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলাম। ডাক্তার বাবু আমার আর আমার স্বামীকে পরীক্ষা করে বলল, দেখুন, আপনার স্বামীর সমস্যা আছে, কিন্তু আপনার কোনো সমস্যা নাই। আপনার যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, তাহলে আপনার বাচ্চা হবে। আমি বললাম, কি কাজ ডাক্তার বাবু? তারপর ডাক্তার বাবু আমাকে বলল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে, তাহলে তোমার বাচ্চা হবে। তারপর আমি ডাক্তার বাবুর কথায় সেখানে গেলাম। যাওয়ার পর ডাক্তার বাবু আমাকে যা করল তাতে আমার একসাথে 2টি বাচ্চা হলো। বন্ধুরা, কিভাবে ডাক্তার বাবু আমাকে একসাথে 2টি বাচ্চা দিল জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি হুমায়রা আক্তার হিমু। আমি দেখতে অনেক সুন্দরী, অনেক লাবণ্যময়ী। দেখতে অনেক সুন্দরী বিদায়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বকাটে ছেলে ফেলেরা আমাকে অনেক বিরক্ত করত। এই বকাটেদের জন্য আমি বাড়ির বাইরে যেতে পারতাম না, স্কুলে যেতে পারতাম না। সত্যি বলতে আমি অনেক আবেদনময়ী। তো আমার বন্ধুরা প্রায় আমাকে বলতো, কি রে হিমু, তোর যে চেহারা আর বডি, তোরে দেখলে তো আমাদেরই মাথা ঠিক থাকে না। মনে হচ্ছে তুই অনেক পাওয়ারফুলও বটে। যে ছেলে তোকে পাবে সে নিশ্চয় অনেক ভাগ্যবান হবে। আমার এক ছেলে বন্ধু প্রায় আমাকে বলতো, তোর অমিত সত্যি অনেক স্বর্গীয় হবে। তোকে দেখতে যে ভালো লাগে, এনজয় করতে পারলে না জানি কত ভালো লাগতো। আমি তখন তাকে বলতাম, এই দুষ্টু, এইবার তোর দুষ্টামি বন্ধ করবি। আর কি বলবো বন্ধুরা, ছোটবেলা থেকেই আমার এমন মন কাড়া সৌন্দর্য দেখে মাঝে মাঝে আমার 70 বছরের দাদাও আমাকে কুপ্রস্তাব দিয়ে বসত। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন বাবা মা আমার এ অবস্থা দেখে আমাদের এলাকার এক ব্যবসায়ী ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল।
আমার জামাইয়ের বয়স আমার চাইতে 10 বছরের বড়। বিয়ের প্রথম রাতে আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার চাইতে 10 বছরের বড় আমার জামাই। আমি কিভাবে তার সাথে ম্যাচ হব? সত্যি বলতে আমার খুব ভয় হচ্ছিল। তাছাড়া জীবনে প্রথম আমি এ অবস্থায় এসেছি। এর আগে তো এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। বাসর ঘরে আমি বউ সেজে বসে বসে এ বিষয়ে চিন্তা করছি। মাঝে মাঝে এও ভাবছি যে সে আমার থেকে 10 বছরের বড়। আমি কি তার সাথে কুলিয়ে উঠতে পারব? এ বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি কে যেন আমার ঘরের দরজা খুলল। চোখ মেলে চেয়ে দেখি আমার জামাই পুরো বাসর ঘরের প্রস্তুতি নিয়ে আসছে। আমার জামাই দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম, একেবারে জামাইয়ের সাজে এসেছিল। সেদিন তাকে দেখে আমারও খুব ভালো লেগেছিল। সে আসতেই আমি তার পায়ে ধরে সালাম করলাম। তারপর সে আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল। খুব ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল। চারদিকে কাঁচা ফুলের ঘ্রাণ। জীবনে প্রথম এমন পরিবেশ আমার খুব ভালো লাগছিল। তারপর আমার স্বামী আমার সাথে বাসর ঘরের আনুষ্ঠানিকতা শুরু করল। প্রথমে তাকে দেখে আমার ভয় হয়েছিল। পরে আস্তে আস্তে ভয়টা কেটে গেল। আসলে আমি তাকে যেরকম ভেবেছিলাম সে সেই রকম না। তাকে দেখতে অনেক শক্তিশালী এবং হ্যান্ডসাম মনে হলেও তার ভিতরের দিকটা তেমন শক্তিশালী ছিল না। তাই সেদিন তার সাথে আমার খুব একটা বেশি হয় নাই। অবশ্যই সেদিন রাতে ভালো গল্প করেছিলাম। আমরা গল্প করতে করতে এভাবেই বাসর রাতে আনন্দ করে আমাদের সময়টা পার করলাম। সেই রাতটি সত্যিকার অর্থেই অনেক স্মরণীয় ছিল। একটি মনোমুগ্ধকর রাত ছিল আমার জীবনে। সেই রাতে আমরা অনেক আনন্দ ফুর্তি করে আমাদের বাসর রাতের আনুষ্ঠানিকতা শেষ করলাম। এইভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন চলতে লাগল। দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের প্রায় 3 বছর হয়ে গেল। কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হলো না। আর এই জন্য আমার স্বামী মাঝে মধ্যে খুব হতাশা ভোগ করত। আমি নিজেও হতাশিত হয়ে পড়তাম। তারপর একদিন আমার স্বামী আমাকে বলল, শোন হিমু, আমাদের মনে হয় কারো না কারো কোনো সমস্যা আছে। আর তা না হলে আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনো কেন আমাদের সন্তান হয় না? এক কাজ করো, চলো আমরা ভালো কোনো ডাক্তার দেখাই। তাহলে হয়তো আমরা সন্তান সন্ততির মুখ দেখতে পারব। আমি বললাম, ঠিক আছে, তাহলে চলো আমরা একটি ভালো ডাক্তার দেখাই। পরের দিন আমি এবং আমার স্বামী একজন ভালো ডাক্তারের কাছে গেলাম। খুব নামকরা ডাক্তার, তার প্রশংসা আছে অনেক। ডাক্তারের কাছে গিয়ে আমি আমার বিষয়টা খুলে বললাম যে, স্যার, আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, আমার এখনো কোনো সন্তান সন্ততি হয় না। স্যার, আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা করে দেখেন, কি সমস্যা আমাদের। তারপর ডাক্তারবাবু আমাদের দুজনকে পরীক্ষা করলেন। আমাদের দুজনকে পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, মিস হিমু, আপনার স্বামীকে একটু বাহিরে পাঠান, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। তারপর আমার স্বামীকে ডাক্তার সাহেব একটু বাহিরে পাঠিয়ে দিলেন। তারপর ডাক্তার সাহেব আমাকে বললেন, মিস হিমু, পরীক্ষার রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার স্বামীর। আর আপনার স্বামীর যে সমস্যা, আমার মনে হয় না যে আপনার কোনোদিন বাচ্চা হবে। আমার মনে হয় না যে আপনি কোনোদিন মা হতে পারবেন। তবে একটি কথা, আপনার যদি বাচ্চার খুবই প্রয়োজন হয় তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। তাহলে নিশ্চয়ই বাচ্চা আপনি আশা করতে পারেন। তবে কাজটি খুবই গোপনীয়। এই কাজটি করার পর আপনি আপনার স্বামী সহ কাউকে বলতে পারবেন না। যদি বলেন তাহলে বাচ্চা হবে না। আমি বললাম, কি কাজ ডাক্তার বাবু? তখন ডাক্তার বাবু আমাকে বলল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে একটি কাজ করতে হবে। আর সেই কাজটি তুমি সফলভাবে করতে পারলেই তোমার বাচ্চা হবে। এর কারণ আমি এইভাবে আরও অনেক মহিলাদেরকে বাচ্চা দিয়েছে। আর তুমি যদি চাও তাহলেই কেবল সম্ভব। আর মনে রাখবা, এটা খুবই গোপনীয়। এটা কারো কাছে শেয়ার করা যাবে না। শেয়ার করলে তোমারই ক্ষতি হবে। বিষয়টি তুমি ভেবে আমাকে আগামীকালকে জানাবে। তুমি জানানোর পর আমি চিকিৎসার জন্য প্রস্তুতি নেব। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকালকে আপনাকে জানাবো। আর আপনি এখন একটি কাজ করেন, কিছু ওষুধ লিখে দেন, যাতে আমার স্বামীকে আমি বুঝ দিতে পারি। তারপর ডাক্তার বাবু আমাকে কিছু ওষুধ লিখে দিল।
আমরা ওষুধ খাওয়া শুরু করলাম। পরের দিন আমার স্বামী যখন কাজে চলে যায়, তখন আমি ডাক্তার বাবুর কাছে গেলাম। গিয়ে বললাম, ডাক্তার বাবু, এবার বলুন আমাকে কি কাজ করতে হবে। এখন আমি একা এসেছি। তারপর ডাক্তার বাবু আমাকে বলল, তোমার স্বামীর যে সমস্যা, তোমার স্বামী দ্বারা মনে হয় কোনোদিনই সন্তানের মা হতে পারবে না। তুমি যদি সন্তানের মা হতে চাও, তাহলে তোমাকে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। এখানতে নির্বে, যেখানে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় এনজয় করব। তাহলেই তুমি সাথে সাথেই বুঝতে পারবা তুমি মা হতে পারব কিনা। আর এই পদ্ধতিতে আমি অনেক মহিলাকেই বাচ্চা দিয়েছি। তুমি যদি আমার কথায় রাজি থাকো, তাহলে তুমি আগামীকালকে আমার বাংলোয় চলে আসবা। আমি কিন্তু তোমাকে অনেক আপন মনে করে কথাগুলো বলেছি। আর এই নাও আমার মোবাইল নাম্বার। আসার আগে আমাকে একটি ফোন দিয়ে আসবা। ঠিক আছে, এখন তাহলে তুমি আসো। ডাক্তারবাবুর কথা শুনে আমার সমস্ত গায়ের কাঁটা কাঁপতে শুরু করল। কি করব তখন বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার সন্তান না হওয়ার ফলে আমার শ্বশুর শাশুড়ি এবং কি আমার হাজবেন্ডও আমার প্রতি নেগেটিভ ধারণা হয়ে গেছে। আমার স্বামী কখন যেন কি করে বসে। খুব চিন্তায় পড়ে গেলাম। আমি কি করব কিছু বুঝতেছিলাম না। এখন আমার যে একটি বাচ্চার খুবই প্রয়োজন, তাহলে সবাই খুশি। তারপর ডাক্তার বাবুর কথা শুনে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। খুব চিন্তা করলাম, মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম। তাহলে কি আমি ডাক্তারবাবুর প্রস্তাবে রাজি হয়ে যাব? যদি রাজি হয়ে যায়, তাহলে তো আর কেউ দেখবে না, আর আমি তো মা হতে পারব। মা হওয়ার লোভে আমি ডাক্তারবাবুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে ডাক্তারবাবুকে ফোন দিলাম, বললাম, ডাক্তারবাবু, আমি হিমু। আমি আপনার প্রস্তাবে রাজি। এবার বলুন আমাকে কোথায় আসতে হবে। ডাক্তারবাবু বলল, রাজি হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তোমাকে একটি বাচ্চা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করব। তাহলে তুমি আমার বাংলোতে চলে আসো। আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারপর ডাক্তারবাবু আমার জন্য গাড়ি পাঠিয়ে দিলেন। আমাকে নিয়ে চলে গেলেন বাংলোতে। আমি ডাক্তারবাবুর বাংলাতে গিয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর বাংলোর রুমটা, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন স্বর্গীয় কোনো সুখ এখানে আছে। ডাক্তারবাবু আমাকে তার একটি গোপন কক্ষে নিয়ে গেলেন। ও মা, সেখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, এত সুন্দর সাজিয়ে রেখেছেন। সেখানে গিয়ে আমার মনটা ভরে গেল। আর রুমের ভিতরে এত সুন্দর কাঁচা ফুলের ঘ্রাণ। কিছুক্ষণের মধ্যেই মনটা যেন মুহুজা মুহুজা হয়ে গেল। আমার আনন্দে উৎফুল্লিত অবস্থা দেখে ডাক্তারবাবু আমাকে বলল, চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। তারপর ডাক্তারবাবু আমাকে তার ওইখানে নিয়ে গেল এবং ডাক্তারবাবু আমাকে বলল, শুনো হিমু, এইখানে এই যে তোমার সামনে দেখো কিছু কোমল খাবার পানীয় আছে। এগুলো সব বিদেশি। তোমার জন্য বিদেশ থেকে অর্ডার দিয়ে এনেছি। এইগুলো তোমার জন্য। প্রথমে তুমি এগুলো খাবে। খাওয়ার পর এই ট্যাবলেটটা খাবে। তাহলে দেখবে তোমার মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করছে। তারপর যদি তুমি আর আমি মিলে কাজ করি, তাহলে দেখবে 100% এর রেজাল্ট পাবে। আমি ডাক্তারবাবুর কথামতো এই ওষুধগুলো খেলাম। ওষুধগুলো খাওয়ার পরে ওই বিদেশি কোমল পানীয় খেলাম। খাওয়ার পরে দেখলাম আমার ভিতরে অন্যরকম কাজ করছে। মনে হচ্ছে যেন আমার ভিতরে চরমভাবে শক্তিশালী হয়ে উঠছে। আমার মন প্রাণে অন্য কিছু চাইছে। আমার গায়ে অন্যরকম ফিলিংসের কারণে কারো সঙ্গ নিতে চাইছে। ডাক্তারবাবু আমার পরিস্থিতি বুঝতে পেরে ডাক্তারবাবু আমাকে বলল, এই তো সময় হলো আমাদের কাজ করার। এখন যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি, তাহলে আশা করি 100% রেজাল্ট পাবা। এই বলে ডাক্তারবাবু আমার সাথে এক ভিন্নরকম আচরণে মেতে উঠল। ডাক্তারবাবু যখন প্রথম কাজ শুরু করবে, তখন তার প্রস্তুতি দেখে আমি ভয় পেয়ে গেলাম। তাকে দেখে আমার কাছে মনে হলো যেন বিদেশি কোনো এক নওজোয়ান। প্রায় লাগাতার 2 ঘন্টা কাজ করার পর আমাদের মধ্যে স্বস্তি ফিরে পেলাম। কি ভয়ানক রূপ ডাক্তারবাবুর! সেই দিন ডাক্তারবাবু প্রায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। আর সেই দিন মূলত আমিও অনেক সুখ এবং শান্তি পেয়েছিলাম, যা আমার স্বামী 3 বছরে একদিনেও দিতে পারিনি।
এইভাবে আনন্দ করে আমি ডাক্তার বাবুর এখান থেকে বাসায় চলে আসলাম। 3 মাস পর আমি অনুভব করলাম আমি সন্তান সম্ভাবা। তারপর আবার সেই ডাক্তার বাবুর কাছে গেলাম। ডাক্তার বাবু আমাকে পরীক্ষা করে দেখল। আমার একটি নয় দুটি বাবু। ডাক্তার বাবু রিপোর্টটি হাতে নিয়ে আমাকে হাসতে হাসতে বলল, হিমু সুখবর আছে। আমি বললাম, কি স্যার? ডাক্তার বাবু বলল, তোমার তো একটি নয় দুটি বাবু হবে। তোমাকে এবার আমাকে ডাবল মিষ্টি খাওয়াতে হবে। আমি বললাম, ডাক্তার বাবু, মিষ্টি তো আপনি আমাকে খাওয়াবেন। সবই তো আপনারই কৃপা। আর কি খেল দেখাইলেন! আমার স্বামী 3 বছরেও একটাও পারল না। আর আপনি একদিনেই 2টি। আপনি তো স্যার ডাবল সেঞ্চুরি করে ফেললেন। এখন আপনি আমাকে মিষ্টি খাওয়ান। তারপর ডাক্তার বাবু আমাকে রেস্টুরেন্টে নিয়ে মিষ্টি খাইয়ে আমাকে বিদায় করলেন। আর আমি বাড়ি চলে আসলাম। তারপর নির্দিষ্ট সময়ে আমার কোল উজাড় করে 2টি সন্তান হলো। একটি ছেলে আর একটি মেয়ে। সন্তান পেয়ে আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং স্বামীর আত্মীয়স্বজন সবাই খুশি হলো। তারপর যখনই আমার বাচ্চা প্রয়োজন হতো তখনই ডাক্তার বাবুর কাছে যেতাম। ডাক্তার বাবু কাজ করে দিত। আর আমার বাচ্চা হতো। এইভাবে আমি এখন 4 সন্তানের জননী। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী সহ এখন আমাদের খুব সুখী পরিবার। বন্ধুরা, তোমরা সকলে আমার জন্য দোয়া করবে। হয়তো আমার জীবনে অতীতে একটি ভুল হয়েছে। আর এই ভুলের জন্য হয়তো আমার স্বামী এবং স্বামী সংসারের লোকেরা দায়ী। আর তা না হলে আমার এত বড় ভুল হতো না। তাদের প্রয়োজন সন্তান। যে কারণেই আমি সন্তানের জন্য এরকম ধরনের অন্যায় করতে বাধ্য হয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এই সকল বিষয় কেবলমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার স্বামীর পরিবার সহ কেউই বিষয়টা জানত না। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার মতো এরকম ধরনের সমস্যায় আছো, তারা কখনোই নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করো না। তাহলে হিতের চাইতে বিপরীত হয়ে যাবে। যেমনটি হয়েছিল আমার জীবনে। সত্য বলতে বন্ধুরা, এ জগতে সন্তানের খবর মা ছাড়া কেউ জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।